বয়ঃসন্ধিকাল যেটা আমরা বলছি, যখন বাচ্চারা বড় হচ্ছে, এই যে একটা সময়, খুব একটা ভালনারেবল সময়, এই সময় বাবা মায়েদের কি করণীয়? কমিউনিকেশন যদি খুব ভালো এস্টাবলিশড হয়, যাতে সে তার দিনের যা ঘটলো সব কিছু কমিউনিকেট করে। মাদক, ও বাবা কি বাজে জিনিস, মানে যে মুহূর্তে আমরা এভাবে রিয়াক্ট করলাম, সে কিন্তু আর বলবে না। কোনো একটা অসৎ সঙ্গে পড়ে যাওয়া, কোনো একটা এমন গ্রুপের সঙ্গে মিশে যাওয়া, যেটা হয়তো সে শেয়ারও করতে পারছে না, কিন্তু সে হয়তো নিজেও ফিল করছে সেরকম একটা কিছুর মধ্যে ঢুকে পড়েছে। আমাদের খুব অবজারভেন্ট হতে হবে। আমরা মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও আমরা সবসময় খুব একটা অবজারভেন্ট হই না। আমরা তো ভেবেছিলাম তুমি বোধহয় টোটালি গানের দিকেই চলে যাবে, কিন্তু সেটা না করে গানটাকে সেকেন্ড প্রফেশনে রেখে, বা প্রফেশনে আনোইনি, প্যাশনে রেখেছো। কেন এরকম, কেন? ফার্স্ট অফ অল, এই পারফর্মিং আর্টস এটা কিন্তু একটা ভীষণ ফ্রিল্যান্সিং প্রফেশন, নাম্বার ওয়ান। সুতরাং সেই রকম একটা কমিটমেন্ট থাকতে হবে, এবং ওই রকম কমিটমেন্ট থাকলে আর একটা প্রফেশন রাখা যায় না। তোমার কি মনে হয় কোন কোন জিনিস রয়েছে যেটা পুরোপুরি ওয়ার্ক করে গেছে এবং ওয়ার্ক করছে, যে কারণে এত সুন্দর একটা সম্পর্কে তোমরা একইভাবে রয়েছো? ও একটা বোহেমিয়ান, দেবজ্যোতি আউট অ্যান্ড আউট একজন বোহেমিয়ান, এবং আমি সে বোহেমিয়ানটাকেই ভালোবেসেছি, এবং ওর এই সমস্ত কিছু নিয়ে আমি ওকে অ্যাকসেপ্ট করেছি। জোনাকিরে, এই যে বয়ঃসন্ধিকাল যেটা আমরা বলছি, যখন বাচ্চারা বড় হচ্ছে, সেই সময় তো তাদের আত্মপরিচয় গড়ে ওঠে। এবার সেই সময় বিপদগামী হওয়া বলো, বা নেশায় চলে যাওয়া, যে কোনো রকমের নেশায় সেটা আসক্ত হয়ে যাওয়া, সেটা মাদকের নেশা হতে পারে, সেটা অন্য যে কোনো নেশা হতে পারে। এই যে একটা সময়, খুব একটা ভালনারেবল সময়, এই সময় বাবা মায়েদের কি করণীয়? কিভাবে তারা টেক কেয়ার করতে পারেন বাচ্চাদের? তোমাকে আগেই যেটা বলেছি না, যে কমিউনিকেশন, হুম। কমিউনিকেশন যদি খুব ভালো এস্টাবলিশড হয়, যাতে সে তার দিনের যা ঘটলো সব কিছু কমিউনিকেট করে, এবং এরকম একটা রুটিন যদি থাকে রোজ, যেমনি আমরা অনেক সময় আমরা হাজব্যান্ড ওয়াইফকে সারাদিন কি ঘটলো, কি হলো সারাদিন, কি হলো গো, তোমার কি হলো, এরকম করে যে জিজ্ঞেস করি, এরকম আমাদের বাচ্চাদের সঙ্গে যদি আমরা একটা একটা হ্যাবিট ডেভেলপ করে যাই, তাহলে তারা নিজেরাই বলবে যে আজকে জানো তো মা, এবং সে যদি এটা জানে যে আমার বাবা মা জাজমেন্টাল হবে না। মাদক, ও বাবা কি বাজে জিনিস, মানে যে মুহূর্তে আমরা এভাবে রিয়াক্ট করলাম, সে কিন্তু আর বলবে না। তাহলে কি রিঅ্যাক্ট করবেন না বাবা মায়েরা? বাবা মারা এটাকে খুব ম্যাটার অফ ফ্যাক্ট ওয়েতে শুনবেন, এবং বলবেন আচ্ছা ঠিক আছে, এটা কি তোকে তোর বন্ধু বলেছিল, আচ্ছা ঠিক আছে, জানিস তো আমিও এরকম, আমাকে একজন এরকম বলেছিল, এটা কিন্তু এইটা ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হওয়া ভালো, একবার হয়তো তুমি খেয়েছো, কারণ সে অলরেডি তার খাওয়া হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হওয়া ভালো, কিরকম লাগলো, খুব সুন্দর খেতে কি, ভালো খেতে কি। আমার মনে আছে আমার মা আমাকে একবার বলেছিলেন যে আমি মাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তুমি যখন যাও দেখি আমি কোনো পার্টিতে, অন্য আন্টিরা তো ড্রিঙ্ক করে, তুমি কেন? আমার মা বলেছিল, আরে ওটা তেতো, খেতে খুব বাজে, আমি ওই তেতো জিনিসটা কেন খাবো, তার থেকে যেটা মিষ্টি মিষ্টি থামস আপ, আমি সেটাই খাবো। সুতরাং ও এইরকম ভাবে যদি বলা যায়, বা বলা যায় যে এটা কিন্তু ইন লং রান, আমি তোমাকে সায়েন্টিফিক্যালি বোঝাচ্ছি, এটা কিন্তু তোমাকে একটা কিছুক্ষণ সময়ের জন্য হয়তো তোমাকে একটু একটু ঘুম ঘুম ভাব, বা একটা একটা রিল্যাক্সড ভাব, বা তুমি ভালো ভালো তোমার লাগছে, এরকম একটা ভাব হয়তো তৈরি করতে পারে, কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল, আর এটা যখন চলে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে। মানে যখন নেশাটা কাটে, সেই যে উইথড্রলটা কিন্তু সাংঘাতিক খারাপ। মানে এইরকম ভাবে অনেকভাবেই বোঝানো যায়, কিন্তু জিনিসটাতে জাজমেন্টাল না হয়ে যদি বুঝিয়ে দেওয়া যায়, আর তার মনে একটা বিশ্বাস থাকে যে এর পরেও যদি কখনো ঘটে, আমি কিন্তু এসে বলতে পারবো, আলোচনা করতে পারবো, কারণ বাবা মা তো তাকে ওইখান থেকে বার করে নেওয়ার জন্য বাবা মা তো পারবেন সেটা, একদম। বাবা মা তো সেটা পারবেন, ওনারা তো গার্জেন্স। হুম হুম।
এই যে ধরো একটা বললে তুমি সেটা মাদকের নেশা। অনেক সময় হয় কোনো একটা অসৎ সঙ্গে পড়ে যাওয়া, কোনো একটা এমন গ্রুপের সঙ্গে মিশে যাওয়া, যেটা হয়তো সে শেয়ারও করতে পারছে না, কিন্তু সে হয়তো নিজেও ফিল করছে সে এরকম একটা কিছুর মধ্যে ঢুকে পড়েছে। সেক্ষেত্রে কি বাবা-মায়েরা কোনো সিগন্যাল অনেক সময় পান, অনেক সময় পান না। কি করতে পারেন? বাবা মা সিগন্যাল পাবেনই, পাবেনই। এবং যদি কমিউনিকেশন খুব ভালো হয় তাহলে সে যেদিন একটা নতুন বন্ধু তার হলো, প্রথমেই হয়তো বন্ধু তার নিজের রূপটা দেখালো না, সেদিনই সে এসে মাকে বলবে বা বাবাকে বলবে বা একদম। দাদাকে বলবে। হুম, হুম। সুতরাং সিগন্যাল তো পাবেই। আর সিগন্যাল পাবে। তারপর সে যেরকম থাকে সেরকম আমাদের খুব অবজারভেন্ট হতে হবে। আমরা মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও আমরা সবসময় খুব একটা অবজারভেন্ট হই না। মানে হঠাৎ একজনকে দেখে, আচ্ছা শোন আজকে তোর মনটা ভালো নেই না?" এটা আমরা অনেক সময় বলি, অনেক সময় হয়তো আমরা মানে হয়তো নিজেকে নিয়ে ব্যস্ত বা হয়তো অন্যদিকে আমাদের মন, অবজারভেন্ট হই না আমরা। এটার জন্য একদম। কিন্তু অনেক রিলেশনশিপই কিন্তু সাফার করে। ঠিক তাই। আর শুরুতেই যেটা বলছিলে যে কমিউনিকেশন আর ট্রাস্ট এই দুটো যদি থাকে, তাহলে বাবা-মায়েরা বুঝতেই পারবেন সে সামান্য চেঞ্জ হলেও বাচ্চার মধ্যে একদম সেটা বোঝা যাবে। বোঝা আর যায়। বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে তো আমরা কথা বলেইছি। তবে যেটা নিয়ে আজকে কথা বলিনি তোমার সঙ্গে এতদিন বাদে দেখা হওয়ায়, এবং তোমার সঙ্গে যখন এর আগেও বহুবার আড্ডা গল্প হয়েছে, তখনও বোধহয় ২-১ বার আমি জানতে চেয়েছি যে এত ভালো তুমি গান গাও, এত সুন্দর গান দিয়ে, যেটা দেবজ্যোতিদার মিউজিকে ১ম তোমার যেটা সোলো বেরোলো, এত পপুলার হয়েছিল। আমরা তো ভেবেছিলাম তুমি বোধহয় টোটালি গানের দিকেই চলে যাবে। কিন্তু সেটা না করে গানটাকে সেকেন্ড প্রফেশন এ রেখে, বা প্রফেশন এ আনোইনি, প্যাশন এ রেখেছো। কেন? এরকম কেন? আমি কিন্তু যখন ছোট, আমি কিন্তু আমার ছোটবেলার গানের জার্নিটা কিন্তু আরো বেশি মানে কি বলবো ভালো ছিল। আমি ফার্স্ট অল ইন্ডিয়া রেডিওতে গাইতে শুরু করি যখন আমার ৫ বছর বয়স, এবং আমার ফার্স্ট ডিস্ক তখন তো রেকর্ড, সেটা আমি এবং হৈমন্তী শুক্লা হৈমন্তী পিসি আমার ১ম গুরু। উনার সঙ্গে আমার ফার্স্ট রেকর্ড 'সাত ভাই চম্পা', এবং আমি রেগুলার গান গাইতাম। একটা সময় মনেও করেছিলাম যে আমি গানই প্রফেশন হিসেবে নেব। আ ফিরে আসি তোমার কোয়েশ্চেনে, যে আমি কেন করিনি? দেখো আমার তো একটা প্রফেশন রয়েছে, যে প্রফেশনটা আমার খুব ভালোবাসার প্রফেশন, এবং সেটা হচ্ছে আমার এডুকেশন রিলেটেড প্রফেশন। আর গানটাতে যদি আমি প্রফেশন নিই, এই যে ফার্স্ট অফ অল এই পারফর্মিং আর্টস, এটা কিন্তু একটা ভীষণ ফ্রিল্যান্সিং প্রফেশন নাম্বার 1। আমি যারা এই প্রফেশনে রয়েছে তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ এটা একটা এতটাই আনসার্টেন প্রফেশন। যেকোনো সময় ডাক পড়তে পারে। যেকোনো সময় শুটিং করতে হতে পারে। যেকোনো সময় গান গাইতে হতে পারে, রেকর্ডিং করতে হতে পারে। এ.আর রহমান নাকি অনেক রাত্রে রেকর্ডিং করেন, এবং উনার সঙ্গে যারা কাজ করেন তারাও ওই রাত ২ টোতে গিয়ে রেকর্ডিং করেন। সুতরাং সেইরকম একটা কমিটমেন্ট থাকতে হবে, এবং ঐরকম কমিটমেন্ট থাকলে আর একটা প্রফেশন রাখা যায় না। আর বাড়িটাকেও বোধহয় আমি এতটা ভালোভাবে দেখতে পারতাম না, ছেলে, মেয়ে, বাড়ি। তাই জন্যে আমি এটা আমার ভালোবাসার জায়গা, প্যাশনের জায়গা। কিন্তু কিন্তু প্রফেশনের এটা জায়গা না। প্রফেশনের জায়গা নয়। কিন্তু গানটা এখনো গুনগুনিয়ে যাও আর বাড়িতে করে যাও। কিন্তু হ্যাঁ, সকলের গাই এবং মাঝে, মাঝে আম ব কোনো একটা আ ইন্ডিপেন্ডেন্ট গান রিলিজ করলাম। আ এবছরে একটা ইচ্ছে আছে একটা তাই? ইন্ডিপেন্ডেন্ট গান রিলিজ বাহ! করার। আমাদের অপেক্ষা রইল সেই গানের জন্য। কারণ তোমার গান সবসময় ভীষণ ভালো হয়, ভীষণ সুন্দর হয়, খুব শ্রুতিমধুর হয়। তো সেটা থ্যাংক তো ইউ, আরো ভালো হবেই। থ্যাংক ইউ। এবারে আসি তোমার একটু পার্সোনাল লাইফে। যদিও তোমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা বেশি আলোচনা আমি কোথাও শুনিনি। তুমি করতেও খুব একটা পছন্দ করো না। ঠিক। কিন্তু তবুও যেটা বলতে হবে, তোমার আর দেবজ্যোতিদার ১৮ বছরের দাম্পত্য জীবন, তাই তো? আমি ঠিক ১৮ কমপ্লিট করে ১৯ এ পড়েছে। ১৯ এ পড়েছো। তার মানে ১৮ পুরো কমপ্লিট করে গেছে। এই ১৮ বছরের দাম্পত্য জীবনে ওঠা-পড়া সকলের থাকে। কিন্তু এই যে একটা রিলেশনশিপ এত বছরের, তোমার কি মনে হয় কোন, কোন জিনিস রয়েছে যেটা পুরোপুরি ওয়ার্ক করে গেছে এবং ওয়ার্ক করছে, যে কারণে এত সুন্দর একটা সম্পর্কে তোমরা একইভাবে রয়েছো? দেখো প্রথমতই আমরা যখন এই সম্পর্কটা শুরু করেছিলাম তখন আহ, তখন দেবজ্যোতির জীবনে একটা খুব ভীষণ লো পয়েন্ট ছিল, এবং একটা খুব লো পয়েন্টে ওই সময়টাতে আমরা সম্পর্কটা শুরু করেছিলাম।
তখন আমি খুব শক্ত করে ওর হাত ধরে ওর পাশে ছিলাম। এবং আমার জীবনে একটা খুব লো পয়েন্ট আমার বাবা মারা যাওয়ার সময়। সে সময় আমার নানান দিক থেকে নানান প্রবলেম। চাকরির জায়গায় একটা টেনশন। বাবা চলে গেছেন, অত্যন্ত ভেঙে পড়েছি। হঠাৎ করে আমার উপরে সমস্ত দায়িত্ব এসে পড়ল। আ ছেলে তখন জাস্ট আ উম জাপানে চলে যাবে, মানে বিদেশে চলে যাবে। আমি যেতেও পারবো না, ও একলা যাবে। মানে সবকিছু মিলিয়ে একটা ভীষণ আ ট্রমাটিক টাইম একটা গেছে। কিন্তু সে সময় ও আমাকে ভীষণ শক্ত করে আমাকে ধরেছে। এবং আ একদিন আমার মনে আছে, যখন আমি ভীষণ কাঁদছিলাম যে আমার বাবা চলে যাবার পর আমার যেন মনে হচ্ছিল যে আমার আমার পৃথিবীতে যতগুলো সম্পর্ক, কোনো সম্পর্কটাই যেন মানে নেই। মানে সবকিছু তো বাবার ভিত্তিতে। পিসি বাবার বোন, আ এ মানে মা বাবার বউ, মানে সবকিছুই আমার বাবার থ্রু দিয়ে। বাবাই যখন থাকলো না, মনে হলো যেন আমার শেকড়টাই কেটে গেল। তখন আমার একদিন মনে আছে যে আমি এটা কাউকে কখনো বলিনি, তোমাকে বলছি। দেবজ্যোতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, "আজ থেকে আমি তোমার বাবা। ঠিক আছে? তোমার বাবার কাছে যত আবদার তুমি পেয়েছিলে, সে সব আবদার আমি পূর্ণ করব।" এবং ও করেওছে। মানে বাহ! ও ভীষণ ইন্ডালজ করে কিছু, কিছু ব্যাপারে। যেটা ওর মনে হয় যে না, একটা খুব ছোট মেয়ের মতন ইন্ডালজ করে কিছু, কিছু সময়। যেটা আরকি একটা ভীষণ, আমার জন্য একটা ভীষণ প্রেশাস একদম জিনিস। তাই। কিন্তু তোমাদের দুজনকে একসঙ্গে খুব একটা সোশ্যাল গ্যাদারিং এ দেখা যায় না কেন? কারণ আমি ওকে প্রচণ্ড, ও একটা বোহেমিয়ান। দেবজ্যোতি আউট অ্যান্ড আউট একজন বোহেমিয়ান। এবং আমি সেই বোহেমিয়ানটাকেই ভালোবেসেছি। এবং ওর এই সমস্ত কিছু নিয়ে আমি ওকে একসেপ্ট করেছি। যে ও বোহেমিয়ান, ও কোনো জিনিস গুছিয়ে রাখবে না, ও সব জিনিস হারিয়ে ফেলবে। ওর প্রতি সপ্তাহে ৪ টে চশমা লাগবে। ওর সব জামাতে ও হলুদের দাগ ফেলবে, সেটা আমাকে ভ্যানিশ দিয়ে পরিষ্কার করতে হবে। করে আবার সেটাকে কেচে প্রেস করে রাখতে হবে। সুতরাং আমি ওর সমস্তটা একসেপ্ট করেছি। তার মধ্যে একটা খুব স্ট্রং জিনিস ওর ক্যারেক্টারে হচ্ছে, হি লাভস ফ্রিডম। মানে ওকে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি, "তুমি কোথায় যাচ্ছ? তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কত টাকা রোজগার করো? তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? তুমি কখন বাড়ি থেকে ফিরবে? তুমি কি কাজ করছো?" ও যেটা শেয়ার করছে, সেটা ও শেয়ার করছে। ও ভালোবেসে শেয়ার করছে সেটা। এবং আমি দেখি ও মানে সময়ের সাথে, সাথে ও এখন সবকিছুই শেয়ার করে। আমি খুব অবাক হয়ে যাই। "আচ্ছা, তুমি তো কোনোদিন আমাকে এই কথাটা বলোনি?" বলল, "না, না, না, তোমার এটা জেনে রাখা উচিত।" নিজে থেকেই শেয়ার করে। সুতরাং আমি ওকে কমপ্লিট ফ্রিডম দিয়েছি। কারণ আমি মনে করেছি যে যত আমি ওকে ফ্রিডম দেব, তত ও ওর বেস্টটা দিতে পারবে ওর প্রফেশনে। সুতরাং ও কোথায় যাচ্ছে, এক তো আমি জানিও না। দ্বিতীয়ত হয়তো আমি বাড়ি ফিরলাম 7:30টায়, ওর হয়তো সেই এনগেজমেন্টটা 6টায়। ও বেরিয়ে চলে গেছে। বা হয়তো ও ফিরে এসে, আমি ফিরে আসার পরে আমাকে নিয়ে যেতে গেলে ওর দেরি হয়ে যাবে। তাই জন্য হয়তো আমাকে বলল, "তুমি কি যাবে?" আমি বললাম, "আবার আমি ড্রেস করবো, আবার যাবো।" ঠিক আছে। আর যেহেতু আমি এই মিডিয়া ওয়ার্ল্ড এর সঙ্গে যুক্ত নেই, সুতরাং ওই জিনিসটাও থাকে না যে আমি গিয়ে সকলের সঙ্গে, মিডিয়া ওয়ার্ল্ড এর খুব অল্প কয়েকজনের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আর যাদের সঙ্গে বন্ধুত্ব আছে তাদের সঙ্গে আমার পার্সোনাল বন্ধুত্ব। মানে তাদের সঙ্গে আমি যেকোনো সময় ফোন করে কথা বলে নিই। একদম। মানে সেই কারণেই একসঙ্গে মানে কোথাও গিয়ে ওঠা হয়ে ওঠে না আরকি। একসঙ্গে আমরা যাই, হয়তো রেস্টুরেন্টে খেতে গেলাম বা কোনো একটা স্পেশাল অকেশন এ গেলাম, বা আমাদের দুজনের বন্ধু, যেমনি আমাদের দুজনের খুব, খুব, খুব কাছের লোক হচ্ছে দেবাদিত্য চৌধুরী চাউম্যানের। ও যদি ওর যদি কোনো ইভেন্ট হয়, আমরা যাবোই যাবো। সেখানে দুজন একসঙ্গে। একসঙ্গে একদম। কনীনিকা, ও আমার খুব বন্ধু। কনির জন্মদিনে যদি যাই, মানে ও গেছে আমি যাইনি, এটা কখনো হবে না। যাবোই আমরা একসঙ্গে। তার মানে এক্ষেত্রে তুমি একটু চুজি হয়ে যাও যে, "না, সব জায়গায় যাব না। ঠিক আছে, তুমি একাই যাও। মানে যে আমার খুব বন্ধু, তার ওখানে তো যাবোই। ওখানে যেতে হয়।" কিন্তু যেখানে আমার অনেক বন্ধু নেই, কারণ আমার তো সত্যি মিডিয়া ওয়ার্ল্ড এ অনেক বন্ধু নেই। একদম। সুতরাং হয়তো আমি সেখানে গেলাম না। আমি না গেলে কেউ কিছু মিস করল না। আচ্ছা, এই যে আজকাল বিভিন্ন বিষয় নিয়ে নানান সময় নানান বিতর্ক হয়। তোমার ক্ষেত্রেও ধরো তোমার আশেপাশে যারা রয়েছেন বা অনেক সময় দেবজ্যোতি দার প্রসঙ্গেও অনেক রকম ধরো ট্রোলিং, বিতর্কের মধ্যে অনেক রকম কথা শুনতে হয়। তুমি এই বিতর্কগুলিকে কিভাবে দেখো? আমি
কোনো রকম রিয়াক্ট করি না। এবং একবার মনে আছে যে একবার আমার হাজবেন্ডের কয়েকটা পেন্টিং নিয়ে একটা ট্রোলিং হয়েছিল। তখন ও আমার বাড়িতে এসে বলছে, জানো জানো কি হয়েছে? ও এক্সপেক্ট করেছে যে আমি খুব আপসেট হয়ে যাব। তো কি হয়েছে? তো কি হয়েছে? তো হয়েছে। কিছু মানুষ লিখেছে, সবাই তো নয় এটা। কিছু মানুষ যদি মনে করেন, দেখো একটা জিনিস জানো তো সুজাতা, আমি লক্ষ্য করেছি যে এই যে আমাদের রাইট টু স্পিচ, এটা তো একটা ফান্ডামেন্টাল রাইট। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং এগুলো একটু বেশি চর্চা করি। রাইট টু স্পিচ, এইটা যে আমাদের আছে, ফ্রিডম অফ স্পিচ, এটার কিন্তু সঙ্গে একটা ল্যাজ আছে। মাই ফ্রিডম এন্ডস ওয়্যার আনাদার পারসনস ফ্রিডম বিগিনস। এই এই রেসপেক্টটা আমরা কিন্তু রাখতে জানি না, যে আমার রাইট আছে বলতে, আমার রাইট আছে যা ইচ্ছে বলতে। কিন্তু যেখানেই আমি একটা সোশ্যাল মিডিয়াতে, আমি আমার নিজের বাড়িতে বললাম, আমার স্ত্রীকে বললাম, আলাদা জিনিস, কিন্তু একটা সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু আমরা সকলের সঙ্গে এটা ভাগ করে নিচ্ছি। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষরা এটা অ্যাক্সেস করছে। সুতরাং যেই আমরা একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম, এটা কিন্তু আন্ডারস্টুড যে এটা সবাই পড়বে, এবং সেটা পড়ার পর কিছু মানুষ আছে যার খারাপ লাগতে পারে। মানে আমি হয়তো কোনো একটা বিষয় নিয়ে বললাম, আমি হয়তো একটা গান নিয়ে বললাম, একটা অ্যাক্টিং নিয়ে বললাম, কোনো একটা ব্যাপার নিয়ে আমার কোনো একটা মতামত থাকতেই পারে, কিন্তু যে মুহূর্তে আমি সেটাকে নিন্দা করলাম এবং সোশ্যাল মিডিয়ায় দিলাম, আমি লিখতে পারি, যদি আমি একজন আমি আমি নিউজ পেপারে কাজ করি এবং আমার এটা, আমি একটা রিপোর্ট লিখছি, একটা রিভিউ করছি, সেখানে আমি লিখতে পারি। কিন্তু আমি আমি এটা সম্বন্ধে কতটা জানি যে আমি একটা একটা সুইপিং স্টেটমেন্ট করে দিলাম, এটা খুব খারাপ, এটা খুব ভালো, এটা এইরকম হয়েছে, এটা যাত্রার মতন হয়েছে, এগুলো আমি আমি কে বলার? নাম্বার 1। নাম্বার 2, এইটা আমার যেমনি রাইট আছে এটা লেখার, অন্য দিক থেকে কারুর যদি খারাপ লাগে তারও রাইট আছে এটা বলার, এটা ভীষণ খারাপ আপনি বলেছেন, আপনার কোনো সেন্স নেই, আপনার কোনো জ্ঞান নেই, তারও রাইট আছে। তাহলে সেটাও মেনে নিতে হবে। কিন্তু সেই সময় তো তোমার বিতর্কটা তৈরি হয়, লাইক ওই যে যখন আমি বলে দিলাম কথাটা, তার পাল্টা যখন আমাকে শুনতে হলো, তখন অনেকে সেটা নিয়ে আবার কাউন্টার করতে চান, এবং সেটা নিয়ে তারপরে এমন একটা বিতর্কের জায়গায় এসে দাঁড়ায় বিষয়টা, যে তারা সকলেই খেই হারিয়ে ফেলেন, যেটা বাংলায় বলা হয়। তো কোন দিকে যে কতটা যে এক্সট্রিম চলে যেতে পারে, তখন একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন এক্স্যাক্টলি, পর্যায়ে মানে চলে এটা যায়। কি জনপ্রিয়তা পাওয়ার জন্য খানিকটা? তোমার কি মনে হয়? আমার মনে হয় এটা হচ্ছে ইমোশনাল ম্যাচিওরিটির অভাব। আমরা একটা মানুষ হিসেবে আমাদের একটা ইমোশনাল ম্যাচিওরিটি থাকা উচিত। এই যে কোথাও না কোথাও আমরা না হিউম্যানিটি, মানবিকতা, এইটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। যে আমি যদি বলি, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু জিনিস আছে যেটা ভালো নয়, কিছু জিনিস আছে সেটা খারাপ, মানে খারাপ কিছু জিনিস আছে সেটা ভালো। তো আমি যদি এখন বলি, সুজাতা তোমাকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে আর তুমি কি সুন্দর কথা বলো, এটা ভালো হবে নাকি? তোমার মধ্যে যদি কিছু একটা ব্যাপার আমি হয়তো জানতে পারলাম, সুজাতা অমুক দিন অমুককে এইটা বলেছে যেটাতে তার খারাপ, আমার কি প্রয়োজন সেটা বলার? আমি শুধু ভালোটাই বলি না। তো এই যে যে আমরা মানবিক, প্রথমতই আমাদের মানবিক, কারণ একটা যে খারাপ কেউ একটা যে বলে ফেললো, কি প্রসঙ্গে বলেছে, কোন জায়গায় তার ব্যথা লেগেছে, কোন জায়গায় তার তার সফট স্পট, সেটা তো আমরা জানি না। আর তার পাল্টা আবার আমরা যখন উত্তর দিচ্ছি, আবার আমরা ইমোশনালি ম্যাচিউরিটি দেখাচ্ছি উত্তর দিয়ে, এই তুই এটা বললি, আমি এটা ঝগড়া হয়ে গেল। এটা তো ছোট বাচ্চারা করে, বড়রা তো করে না। দারুণ বললে তুমি। থ্যাংক ইউ সো মাচ জোনাকি দি, এতটা সময় ধরে তোমার সঙ্গে আড্ডা হলো, অনেকদিন বাদে আড্ডা হলো বলে বেশ অন্যরকম লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। আর তুমি যে এই যে বিভিন্ন টপিক নিয়ে এই যে পেরেন্টিংটা তুমি মনে করেছো যে এটা ইম্পর্টেন্ট এনাফ, আর এটা সত্যি তো আমাদের ভবিষ্যতের জন্য কতটা ইম্পর্টেন্ট, তুমি যে এটা ভেবেছো এবং এইটা নিয়ে একটা পডকাস্ট করলে, এটার জন্য আমি পার্সোনালি খুব কৃতজ্ঞ তোমার কাছে।
থ্যাংক ইউ। and মানে more power to you, more power to থ্যাংক ইউ you. সো মাচ। এটাই দরকার, এই শুভেচ্ছাগুলোই দরকার, এই আশীর্বাদগুলোই দরকার আমাদের পডকাস্টের জন্য, আমাদের গোটা টিমের জন্য। খুব ভালো থেকো। আজকে তো তোমার অন ক্যামেরা দেখা হলো, আড্ডা হলো, অফ ক্যামেরা নিশ্চয়ই দেখা হবে কফির নিশ্চয়ই, আড্ডায়, এবং তখন নিশ্চয়ই। গল্প আরো বেশি জমবে। একদম। অবশ্য আজকের এই পডকাস্টে পেরেন্টিং নিয়ে আমরা কথা তো বললাম, পেরেন্টিং কিভাবে করা উচিত, বাচ্চাদের ক্ষেত্রে যারা বাড়িতে বড়রা রয়েছেন তারা কিভাবে বিহেভ করবেন, কি করা উচিত কি করা উচিত নয়। তবে এ বাদ দিয়েও ধরুন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে পেরেন্টিং নিয়ে, সেরকম কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আপনারা লিখে পাঠাতে পারেন। আমরা সেই প্রশ্নগুলো জোনাকিদের কাছে আবারও নিয়ে রাখবো এবং জোনাকিদের আনসার আমরা আপনাদের জানাবো নিশ্চয়ই। থ্যাংক ইউ খুব ওয়ান্স খুশি এগেন। হব। আর যাদের কথা আজকে না বললেই নয়, আমাদের পডকাস্টের যে স্টুডিও, ফার্নিটেল স্টুডিও, তপসিয়া, এবং তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাদের গিফট হ্যাম্পার পার্টনার রয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এই ফাঁকে আমি আমাদের গিফট পার্টনারদের কথা বলি। বি মতিরাম সিলভার জুয়েলারি, তাদের তরফ থেকে ছোট্ট একটা হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক আর ইউ। রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে একটা মিষ্টি মুখ। মিষ্টি মুখ, যেটা বাঙালিদের সবসময় থাকে। Thank you so much, all the partners, the whole team of Debi Unleashed. Thank you so much. And thanks to you also. আপনাদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, অবশ্যই ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন। আর নতুন নতুন কি কি টপিক নিয়ে আপনারা আমাদের এই পডকাস্টে আলোচনা শুনতে চাইছেন, আড্ডায় থাকতে চাইছেন, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।